এখন বলছে যে 1,000 টাকা 10% হারে 3 বছর পরে মোট কত টাকা সুদ হবে। তো সরল সুদ হবে হচ্ছে গেল 3 বছর পরে মোট সুদ হবে 300 টাকা। 3 বছর পরে মোট সুদ হবে 300 টাকা। আর এই চক্রবৃদ্ধি সুদ 3 বছর পরে মোট হবে 331 টাকা, 331 টাকা। এখন তাহলে 1,000-এর আদায় করতেন কত, মানে আমি কি করবো জানেন, আমি ওই মনে মনে ব্রেনের ভিতর কি করবো, 10%ই বের করবো। দেখেন একটা পার্সেন্ট কত ভাবে কাজে লাগে, আমি কি করবো 10%ই বের করবো। বের করার পরে তাহলে 1,000 এ কত পাচ্ছে, 2.5%, কিন্তু মনে মনে বের করবো কত পার্সেন্ট, 10%। তাহলে 1,000-এর 10% মানে একটা শূন্য বাদ, কত 100। তাহলে 1,000-এর 10% মানে কত, 100। এবার 2.5% মানে 10-এর কত, 4/1 ভাগ। তাহলে 100 4/1 কত, 25। যদি বুঝে যান একবারে উত্তর হবে 1,000-এর 2.5% মানে 25। আর যদি আপনার ব্রেন এখানে একবারে না আসতে চায় তাহলে আপনি এরকম করেন যে 1,000-এর 10% মানে কত, 100। তাহলে 1,000-এর 10% মানে যদি 10% মানে যদি 100 হয়, তাহলে 5% মানে ওর অর্ধেক, কত 50। 2.5% মানে তার আবার অর্ধেক, কত 25। এইভাবে আসবেন আপনি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনার বিষয় বলতে অত্যন্ত জনপ্রিয় টপিকস এবং চাকরির পরীক্ষা সহ একাডেমিক যে কোনো ক্লাসের পরীক্ষায় এই টপিকস থেকে অনেক 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 প্রশ্ন আসে। এমনকি চাকরির পরীক্ষায় এই টপিকস থেকে প্রিলি বা লিখিত পরীক্ষায় প্রশ্ন আসবে না এই কথা কল্পনা করা যায় না। তাহলে এই জনপ্রিয় টপিকসের নাম আজকে সুদ কষা। এবং এই সুদ কষার যে ফান্ডামেন্টাল, এই সুদ কষার যে বেসিক, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তারপরে সুদ কষার টোটালি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে আমরা 5টা 7টা পর্বে ভাগ করবো এবং তার একটা পর্ব নিয়ে এরপরে আমরা আলোচনা করবো। আগে আপনাদের সুদ কষার বেসিকটা জানতে হবে। এই ফান্ডামেন্টাল যদি আপনি জানতে না পারেন তাহলে আপনাকে সুদ কষায় অনেক পিছিয়ে থাকতে হবে। যারা জানেন মোটামুটি জানেন, ভালো জানেন, তারা আরো শিখবেন। হ্যাঁ, আর যারা জানেন না, জানতে চাচ্ছেন, তাদের জন্য প্রথমে আমার আজকের এই ফান্ডামেন্টাল আলোচনা। সুদ কষা বা সরল সুদ কষা জিনিসটা দুইটা ভাগে ভাগ করা হয়। সুদকে দুই ভাগে দেওয়া হয়। এক, সুদ সরল আকারে হইতে পারে, সেটার নাম সরল সুদ। আর একটা চক্রবৃদ্ধি সুদ হইতে পারে। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এই দুটাই আমাদের পরীক্ষায় আসে, কিন্তু সরল সুদটা জনপ্রিয়, সরল সুদটা সবচেয়ে বেশি বার আসে। কিন্তু আমাদের এই দুটো সম্পর্কে ধারণা থাকা লাগবে। সুদ কষা অঙ্ক করতে গেলে সরল সুদ সম্পর্কে যেমন আমাদের ধারণা থাকা লাগবে, একইভাবে চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে। এই সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ভিতরে কিছু পার্থক্য আছে। আমি আপনাদের বোঝানোর জন্য একটা উদাহরণ এখানে লিখে রাখছি যে 1,000 টাকা 10% হারে 3 বছর পর মোট কত সুদ হবে। তাহলে এই 1,000 টাকার নাম হচ্ছে আমাদের মূলধন। 1,000 টাকা আমাদের মূলধন। এই টাকাটা আমি যদি কারোর কাছে দেই বা আমি কোথাও বিনিয়োগ করি বা আমি কোনো ব্যাংকে বিনিময়ে রাখি, তাহলে এই 1,000 টাকার উপর যে 10% হারে আমাকে সুদ দেয়, সেই সুদ দিয়ে পাওয়ার পর 3 বছর পর টাকাটা আমাদের মোট কত সুদ হবে। মানে 1,000 টাকা আমি যদি কোথাও রাখি, কোথাও বিনিয়োগ করি, তাহলে 10% হারে যদি আমাকে সুদ দেয়, সেই সুদের পরিমাণ 3 বছর পর কত হবে। এখন ঘটনা হচ্ছে গিয়ে সেখানে সরল সুদ একরকম হবে আর চক্রবৃদ্ধি সুদ আর এক রকম হবে। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের আমাদের পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো দেখানোর জন্য আমি দুইটাকে দুই পাশে রেখে নিয়েছি। আমাদের সর্বপ্রথমে জানতে হবে যে সরল সুদটা কি। সরল সুদটা হচ্ছে গিয়ে সেই সুদ, যেই সুদ প্রত্যেক বছরে, প্রতি বছরে কি হয়, প্রতি বছরে একই থাকে। যেই সুদটা যেই সুদটা প্রথম বছরে যেমন থাকে, 100 বছর পরে যদি সরল সুদ হয় সেই সুদটা একই হবে, মানে ওইটা বাড়বে না বা কমবে না। এবং ওই সুদটা মূলধনকে বৃদ্ধি করে না, ওই সুদের জন্য মূলধন বৃদ্ধি পায় না। কিন্তু একইভাবে চক্রবৃদ্ধি সুদ যদি আমি নেই, চক্রবৃদ্ধি সুদ কোন সুদ, যেই সুদের প্রত্যেক বছরে সুদের পরিমাণটা ভিন্ন হবে। মনে করেন আজকে প্রথম বছর, আজকে যে চক্রবৃদ্ধি সুদটা আমি যেটা হবে
দ্বিতীয় বছর যে তার থেকে আরো বাড়বে, তৃতীয় বছর যে আরো বাড়বে, মানে চক্রবৃদ্ধি সুদটা কি হবে? চক্রবৃদ্ধি সুদটা প্রত্যেক বছর চেঞ্জ হয়, এবং চক্রবৃদ্ধি সুদ কি হয়? পরের বছরে যে মূলধনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তাহলে আমি বোঝানোর জন্য, খুব ভালো বোঝানোর জন্য, কারণ সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ আপনারা অনেকে এই আলোচনাকে যারা বোঝেন বা পারেন, যারা খুব ভালো বোঝেন, তারা অবান্তর মনে করবেন না, কারণ তারা বুঝে এখানে আসছেন যে এটা তাদের বেসিক ছিল, এটা জানেই বলে তারা ওইখানে পুরো অ্যাডভান্স লেভেলে চলে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আলোচনাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই এই ভিত্তির উপর দাঁড়িয়ে, এই এই বেস লাইনের উপর দাঁড়িয়েই কিন্তু এই সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অধ্যায়টাকে আমরা সমাধান করতে পারবো। কিন্তু আমরা যদি এই মূল ভিত্তিটাকে আমরা না জানতে পারি, আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা আলোচনাটা এগিয়ে নিতে পারবো না। তাহলে এখানে আমাদের কি আছে? আমাদের ৮,০০০ টাকায়, দেখেন কি বলতে, ১,০০০ টাকা 10% হারে ৩ বছর পরে মোট কত সুদ হবে? এখন সেই সুদটা যদি সরল সুদ হয়, তাহলে আমি একটু খেয়াল করি, এই তো ১,০০০ টাকা, কত টাকা? এই ১,০০০ টাকা, ১,০০০ টাকা হচ্ছে মূলধন। এরপরে যখন 10% মূলধন, যখন 10% কি করব, যখন 10% সুদ ধরবো, যখন 10% আমি সুদ ধরবো, তাহলে ১,০০০ 10% করলে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লার্নিং থিংস। আমি আমার আগে অনেকগুলো ক্লাসে বলছি যে পার্সেন্ট কিন্তু আমি, অন্তত এই যে পার্সেন্ট গুলো, এগুলো কিন্তু আমরা ওই এরকম ভাবে কষ্ট করে কাটাকাটি করে করবো না, ওটা আমরা জানি, ঠিক আছে। 10% মানে একটা শূন্য বাদ, 10% মানে কত? একটা শূন্য বাদ। তাহলে ১,০০০ টাকার 10% মানে কত টাকা? ১০০ টাকা। তাহলে প্রথম বছরে সরল সুদ হবে কত টাকা? প্রথম বছরে সরল সুদ হবে ১,০০০ টাকার, প্রথম বছরে সরল সুদ হবে ১০০ টাকা। ১,০০০ টাকার প্রথম বছর চক্রবৃদ্ধি সুদ কত হবে? ওই ১,০০০ টাকার প্রথম বছর চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে আমি লিখি ১,০০০ টাকা, তাই না? ১,০০০ টাকার 10% হারে প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ হবে কত টাকা? 10% মানে ১০০ টাকা। খুবই ইম্পর্টেন্ট এবং লার্নিং একটা বিষয়, যেটার উপর ভিত্তি করে আমাদের এই সুদ কষা অনেক বড় বড় অঙ্ক সলভ করতে পারবেন। সেটা হচ্ছে কেন, এমনকি অনেক ব্যাংকের অনেক বড় বড় অঙ্ক দেয়, ব্যাংকে অনেক বড় বড় অঙ্ক দেয়, যেগুলো রিটেন করতে গেলে 15-20 মিনিট লেগে যাবে, 10-15 মিনিট লেগে যাবে। এরকম অঙ্ক আপনার ব্যাংকে কি করে, ফ্রিতে ঢুকায় দেয়। কিন্তু আপনি যদি এই বিষয়টা বোঝেন, তাহলে ওই অঙ্কগুলো প্রিলিতে আপনি ওরকম 10 সেকেন্ডে করে আসতে পারবেন বা 30 সেকেন্ডে করে আসতে পারবেন, যেটা আপনার লিখিত করতে গেলে কমপক্ষে 10 মিনিট সময় লাগবে। যদি আপনি কি এটা বোঝেন, তাহলে ওই প্রিলি করতে পারবেন। দেখি, প্রথম বছরে প্রথম বছরের সরল সুদ এবং প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ সবসময় কি হয়? একই হয়। প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ আর প্রথম বছরের সরল সুদ কি হয়েছে? একই হয়েছে। খেয়াল করে দেখেন, ১,০০০ টাকা নিয়েছিলাম, এবং ১,০০০ টাকার 10% হারে ৩ বছর পরে মোট সুদ কত হবে? তাহলে প্রথম বছরে ১,০০০ টাকার 10% হারে সুদ হচ্ছে, সরল সুদ ১০০ টাকা, চক্রবৃদ্ধি সুদ ১০০ টাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লার্নিং বিষয় হচ্ছে আমরা বুঝতে পারছি যে প্রথম বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একই হয়। কোন নির্দিষ্ট টাকার প্রথম বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একই হবে। দ্বিতীয় কথা হচ্ছে পরের বছর আমরা আসেন, পরের বছরে আমার ১,০০০ টাকা ছিল, প্রথম বছরে সুদ হচ্ছে কত টাকা? ১০০ টাকা। দ্বিতীয় বছরে যে সরল সুদ বলছে, আমার মূলধন কি হবে না? মূলধন চেঞ্জ হবে না, মূলধন যা আছে তাই। মানে এই সুদটা মূলধনের সাথে কি হবে না? যোগ হবে না। এই সুদটা মূলধনের সাথে যোগ হবে না। এর উপরে কি করব আমরা? 10% কি করলাম? 10% সুদ করব। করলে দ্বিতীয় বছরে আমাদের সুদ হবে কত টাকা? ১,০০০ 10% ১০০ টাকা। ১,০০০ 10% ১০০ টাকা। একইভাবে আমাদের চক্রবৃদ্ধি সুদ যখন আমি করব, চক্রবৃদ্ধি সুদ আমার কি হবে? এখানে চক্রবৃদ্ধি সুদে কি হবে? পরের বছরে যে এই সুদটা মূলধনের সাথে যোগ হয়ে মোট মূলধন হয়ে যাবে। তাহলে দ্বিতীয় বছরে, আগের বছরে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরে সুদ ছিল কত টাকা? সুদ ছিল ১,০০০ টাকা, আর সরি, মূলধন ছিল ১,০০০ টাকা, আর সুদ হয়েছে আমার ১০০ টাকা।
তাহলে এখানে মোট মূলধন হলো কত টাকা? 1100 টাকা। মানে 1000 টাকা হচ্ছে গিয়ে মূলধন, আর প্রথম বছরের সুদ ছিল 100। 1000 আর 100 যোগ করে পরের বছরে মানে দ্বিতীয় বছরে যে মূলধন হয়েছে 1100। দ্বিতীয় বছরের মূলধন কত হয়েছে? 1100। তাহলে দ্বিতীয় বছরের সুদ হবে এই 1100 করে কত পার্সেন্ট? 1100 করে 10%। 10% মানে কি? একটা শূন্য বাদ, তাহলে কত হবে? 110। 110। দেখেন প্রথম বছরে দুইজনেরই কি ছিল? সুদ সমান ছিল। দ্বিতীয় বছরে এসে সরল সুদ হয়েছে 100 টাকা, তো চক্রবৃদ্ধি সুদ হয়েছে 110 টাকা। দ্বিতীয় বছরে এসে মূলধন হয়েছে 1000 টাকা, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন হয়েছে 1100 টাকা। তার মানে আমরা কি এটা বলতে পারি যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মূল পার্থক্য হচ্ছে সরল সুদ সবসময় একই থাকবে, এবং চক্রবৃদ্ধি সুদ কি হবে? চক্রবৃদ্ধি সুদ প্রতি বছরে বাড়বে, প্রতি বছরে কি হবে? বাড়বে। আবার সরল সুদের ক্ষেত্রে মূলধন কি থাকবে? সবসময় একই থাকবে, এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধনও কি করবে? প্রত্যেক বছরে চেঞ্জ হবে বা বাড়তে থাকবে। তার মানে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূল পার্থক্য মোটা দাগে বলতে গেলে এক কথায় যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের সুদ এবং মূলধন উভয়ই উভয় কি হবে? উভয় সরল সুদের ক্ষেত্রে একই থাকবে সুদ এবং মূলধন, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ এবং মূলধন প্রত্যেক বছরে চেঞ্জ হবে বা বাড়তে থাকবে। তাহলে আরেকটা আছে আমাদের পরের বছরে 3 নম্বর বছরে, মানে 3 বছর যেহেতু বলছে, 3 নম্বর বছরে 1000 টাকার 10% কত হবে? 10% কত হবে? 3 নম্বর বছরে 1000 টাকার 10% হবে আবার 100 টাকা। 4 নম্বর সরি, এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমার কি হবে? এই যে সুদটা, এই সুদটা কি হবে? মূলধনের সাথে যোগ হবে। এই সুদটা কি হবে? মূলধনের সাথে যোগ হবে। তাহলে এখানে ছিল 1100, আর এই 110 যোগ করলে কত হবে? 1210। এই 1210 কত পার্সেন্ট করবো? 1210 কত পার্সেন্ট করবো? 10%। তাহলে তৃতীয় বছর যে এর সুদ হবে কত টাকা? 1210 10% কত? মানে বাম দিক থেকে এক ঘর করে দশমিক শূন্য আছে, মানে 121 টাকা। কত টাকা? 121 টাকা। দেখেন এখন বলছে যে 1000 টাকা 10% হারে 3 বছর পরে মোট কত টাকা সুদ হবে? তো সরল সুদ হবে হচ্ছে 3 বছর পরে মোট সুদ হবে 300 টাকা। 3 বছর পরে মোট সুদ হবে 300 টাকা। আর এই চক্রবৃদ্ধি সুদ 3 বছর পরে মোট হবে 331 টাকা। 331 টাকা। এখন এই ঘটনাটা এমন যে এই অঙ্কটা আমি যখন ক্লাস নেব, অঙ্কের ভিতরে ঢুকবো, তখন এই অঙ্কটা আপনারা ওই 2-5 সেকেন্ডে করতে পারবেন। কিন্তু আমি এত কথা বলতেছি, সূত্র দিয়েও করলে হয়তো 5 সেকেন্ড সময় লাগতে পারে। তো না বলে আমি এরকম করতেছি কি জন্য জানেন? এটা আপনার ফান্ডামেন্টালটা বোঝানোর জন্য। এই বেসিকটা যদি আপনি না বোঝেন, তো চক্রবৃদ্ধি সুদ কিভাবে সৃষ্টি হলো আর কিভাবে আসে, এবং সরল সুদ কিভাবে সৃষ্টি হলো কিভাবে আসে, তাহলে কিন্তু আপনি সুদ প্রশ্ন অঙ্ক যতই মুখস্থ করেন কিনা, যতই ভালো টিউটরের কাছে দেখেন কিনা, ভালো স্যারের কাছে পড়েন কিনা, আপনি কিন্তু পারবেন না ভালো। এখন পারবেন, একটু পরে আবার ভুলে যাবেন। তো যাই হোক, এটা হচ্ছে এখানে বেসিক। এই বেসিকটা কি? যে সরল সুদ যখন আমি করতে যাব, তখন ঠিক আমি এইভাবে করেছি, মানে এটা কিন্তু সূত্র দিয়ে আমি করতে পারতাম, কিন্তু ওই সূত্রই কিন্তু সৃষ্টি হয়েছে এইভাবে। যে সূত্র আমরা বানাবো বা যে সূত্র আমরা মুখস্থ করে শুধু অঙ্ক বাতা দিয়ে আসি, ওই সূত্র কিন্তু এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তাহলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যে পার্থক্য আছে সেগুলো আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। একইভাবে আপনাদের আমি খুব বড় একটা কথা বলবো এখানে, যে এই যেটা আপনি ক্লাস করলে, আমরা আগের টিউটোরিয়াল গুলো দেখলে বুঝবেন যে এই পার্সেন্টেজ যে বিষয়গুলো, হ্যাঁ, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের বিষয়টা ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, যে সরল সুদ কিভাবে হবে, চক্রবৃদ্ধি সুদ কিভাবে হবে। তাহলে এই পার্থক্যটা আমরা বুঝতে পারছি, যেটা বললাম যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ সুদ এবং আসল সুদ এবং আসল সরল সুদে সবসময় অপরিবর্তিত থাকবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদে বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ চক্রবৃদ্ধি সুদে 1 বছরের সুদ দিয়ে পরের বছরে কি হয়? মূলধনের সাথে অ্যাডে মোট মূলধন হয়ে যায়। যাই হোক, তাহলে দেখেন সরল সুদে যে এখানে সুদ আসছে 300 টাকা,
চক্রবৃদ্ধি সুদে একই টাকা সুদ আছে 331 টাকা। এখন যদি বলে এই সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত, তাহলে কত? 331 আর 300 বাদ দিলে 31 টাকা। এরকম কিন্তু অঙ্ক আপনাদের প্রিলিমিনারি এবং লিখিত দেবে, যে এরকম একটা অঙ্ক দিয়ে বলবে যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত। তাহলে আমরা এইভাবে দেখবো যে পার্থক্য এরকম সরল সুদও বের করবো, চক্রবৃদ্ধি সুদ বের করবো, করে একটা থেকে একটা বিয়োগ করে পার্থক্য এখানে কত টাকা? 31 টাকা। কিন্তু তখন কিন্তু আমরা এভাবে করবো না, তখন আমরা 5-10 সেকেন্ডে মুখে মুখে করে ফেলবো। ওদের লিখিত দেয়, লিখিত সূত্র আছে, সূত্র অনুযায়ী আমরা করে ফেলবো। কিন্তু এটা হচ্ছে কিনা আমাদের বেসিক বোঝানোর জন্য। এবং আজকের বিষয়ে আমি আরো একটা জিনিস বোঝাতে চাই, ওটায় এই সুদ কষা অঙ্কটায় অবশ্যই 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 আপনাকে অনেক পার্সেন্ট করতে হবে, এবং শতকরা অঙ্ক, সুদ কষা এবং শতকরা অঙ্ক, এই দুই জায়গায় কিন্তু আপনাকে অনেকবার পার্সেন্ট করতে হবে। হ্যাঁ, পার্সেন্ট মানে হচ্ছে এখানে 1/100, মানে 100-এর ভিতরে কত, এটা করতে হবে। এখন এই পার্সেন্টটা আপনারা কিন্তু, যেমন আমার মানে এইখানে দেখেন, এইখানে ধরেন 100-এর 5%, তাই না? কারণ বললো 100-এর 5%, 100-এর 5% মানে 100 5/100। 100-এর 5% মানে কত? খেয়াল করে দেখেন, 100-এর 5% মানে 100 গুণ 5/100। তাহলে 100-এর 5% মানে এটা করলে কত হবে? 5। 100-এর 5% মানে 5। কিন্তু আমি বলতেছি এই যে করলাম পার্সেন্টটা কিন্তু আমরা মুখে মুখে করবো। যেমন আমাদের কিন্তু এটা বুঝতে হবে, হ্যাঁ বুঝতে হবে কি, মনে করেন 1000, 1000-এর মনে করেন 10%, কত পার্সেন্ট? 10%। তাহলে সবসময় আমরা চিন্তা করবো, যদি 1000-এর যে কোনো নাম, যে কোনো পার্সেন্টে যদি 10% হয়, কত পার্সেন্ট? 10% হয়, তাহলে বাম দিক থেকে একটা একটা ঘর করে কি হবে? দশমিক হবে। তার মানে বাম দিক থেকে শূন্য থাকলে একটা শূন্য, যদি শূন্য থাকে তাহলে একটা শূন্য বাদ। তাহলে 1000-এর 10% মানে আমরা কত লিখবো? 100। এটা কিন্তু ভেরি ভেরি ইউজফুল টিপস ফর ইউ। হ্যাঁ, যে আপনি যদি যদি কোনো কিছু 10% করেন, তাহলে বাম দিক থেকে একটা শূন্য বাদ। এখন আপনার পরীক্ষক বলতে 5%, কত পার্সেন্ট? 5%। তাহলে আপনি তো 10% শিখেছেন, কিন্তু 5% আপনি কি করবেন? তাহলে ওই আপনি মনে মনে ওইখানেও কি করবেন? 10% করবেন, করে ওর অর্ধেক করে ফেলবেন। মনে করেন আমারে আসছে 1000-এর 10%, আমাকে বলছে 1000-এর 5%, 1000-এর 5%। তাহলে আমি মনে মনে 1000-এর 10%ই বের করবো, করে 10% মানে যা হবে 5% বের করলে তার অর্ধেক। এটা কিন্তু বলতে বা আপনাদের বোঝাইতে কিন্তু আমার সময় লাগছে, কিন্তু যখন আপনার ব্রেনের ভিতরে ক্যালকুলেশনটা হবে, তখন কিন্তু 2 সেকেন্ডে 3 সেকেন্ডে কিন্তু ক্যালকুলেশনটা হয়ে যাবে। যেমন 1000-এর 10% মানে একটা শূন্য বাদ, তাহলে কত? 100। তাহলে 5% মানে ওর অর্ধেক, তাহলে 1000-এর 5% মানে কত হবে? 1000-এর 5% মানে 50। 1000-এর 5% মানে কত? 50। এখন মনে করেন এটা করতে কিন্তু আপনার ব্রেনে বা আপনার মাথায় কিন্তু কোনো রকমের চাপ প্রয়োগ করার দরকার নেই। এটা কিন্তু অটোমেটিকলি আপনি বুঝে গেলে 2 4 বার 10 বার চর্চা করলে আপনার অটোমেটিক্যালি হবে। হ্যাঁ, এবং এই ট্রিক্স গুলো কি করবে? এই ট্রিক্স গুলো আমি বারবার বলি, এই ট্রিক্স গুলোই আপনার প্রতিযোগী থেকে আপনাকে এগিয়ে রাখবে। আপনার প্রতিযোগী দেখা গেল পার্সেন্টটা করতেছে, আপনি মুখে মুখে এখানে করলেন, দেখা গেল তার থেকে এই ঘটনাটা আপনি করে 5 সেকেন্ড এগিয়ে থাকলেন বা 10 সেকেন্ড এগিয়ে থাকলেন। এই 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 20 সেকেন্ড এরকম করতে করতে আপনি আপনার প্রতিযোগী থেকে 30টা অঙ্ক করতে গেলে, প্রিলিমিনারি 30টা অঙ্ক করতে গেলে আপনি দেখা গেল 10 মিনিট 15 মিনিট এগিয়ে থাকলেন। হ্যাঁ, তাহলে অনেকে লাফিয়ে পড়ে শর্টকাট শর্টকাট, এখানে শর্টকাট করে, ওখানে শর্টকাট। শর্টকাট তো শর্টকাট তো কোনো বিষয় না, শর্টকাট একটা অলৌকিক বিষয়, একটা অড বিষয়। হ্যাঁ, মানে শর্টকাটের কত রকমের মানে অড সূত্র আছে, যেগুলো দেখলে বিদঘুটে লাগবে আপনার কাছে। হ্যাঁ, কিন্তু যেগুলো শর্টকাট না করলেই নয়, যেগুলো লিখিততে করতে 10 মিনিট 15 মিনিট লেগে যায়, 5 মিনিট লাগে, সেগুলো শর্টকাট আমরা অবশ্যই শিখবো, আমিও আপনাদের দেখাই। কিন্তু সবকিছুর মধ্যে শর্টকাট প্রয়োজন নেই। অনেকে কিন্তু ভিউ বাড়ানোর জন্য, অনেকে বই লিখে বই প্রচারের জন্য অমুক সমস্ত অঙ্কের শর্টকাট, অমুক শর্টকাট তমুক শর্টকাট, যে জিনিসটা করতে এখন লিখিততেই আমার যদি বোঝা যায় 10 সেকেন্ড লাগবে, সেই জিনিসটা শর্টকাট তৈরি করেছে এমন ভাবে যে ওই শর্টকাট বুঝে করতে গেলে আপনার 20 সেকেন্ড সময় লাগবে। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই যে ন্যাচারাল যে নিয়মগুলো, যে সূত্রগুলো, এগুলো আমরা ছাত্র জীবনে কোথাও না কোথাও দেখেছি, অতএব আমরা পড়েছি। আমরা 2 4 বার পড়লে এই সূত্রগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, অতএব আমরা চেষ্টা করবো সূত্রকে প্রাধান্য দিয়ে, মেন ফর্মুলাকে প্রাধান্য দিয়ে অঙ্কগুলো করার জন্য। শর্টকাট মানে জীবনে আগে যা দেখিনি তাই নতুন করে আমাকে ইন্ট্রোডিউস করানো, এবং এতে করে কিন্তু আমি বেশি দূর এগোতে পারবো না।
আমি বলছি শর্টকাট অবশ্যই আমি নেব, শর্টকাট অবশ্যই আমার প্রয়োজন, কিন্তু কোনগুলো আমি নেব? যেই শর্টকাট গুলো আসলে আমার প্রয়োজন, যেইগুলো অঙ্ক করতে সত্যিই অনেক সময় লাগে, শর্টকাট মানে আমি সেগুলো বুঝে দ্রুত করব। এই যে যেমন আমি বললাম, এই যে এটা টিপস, হ্যাঁ, এই ছোট ছোট টিপস গুলো কি করতে হবে? আপনাকে অবশ্যই করতে হবে। এটার কোনো শর্টকাট না, এগুলো আপনার ব্রেনের ক্যালকুলেশন, এগুলো আপনার মেধার জোর, এগুলো আপনার ব্রেনকে এগিয়ে রাখবে, ব্রেনকে শার্প রাখবে। আমার কথা বুঝছেন? হ্যাঁ, এগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনার কি করতে হবে? আপনি এগিয়ে থাকবেন। আমার যদি বলে 1000-এর 2.5%, খেয়াল করেন 1000-এর কত পার্সেন্ট? 2.5% কত? 1000-এর 2.5% সমান সমান কত? তাহলে সুদ কষায় কিন্তু বলেছি যে সুদ কষায় কিন্তু পার্সেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এজন্য অঙ্কের গভীরে যাওয়ার আগে, অঙ্ক শুরু করার আগে আমরা এগুলো আলোচনা করে নিচ্ছি। 1000-এর 2.5%, তাহলে 1000-এর 2.5% কত মানে আমি কি করবো জানেন? আমি ওই মনে মনে ব্রেনের ভিতর কি করবো? 10%ই বের করবো। দেখেন একটা পার্সেন্ট কত ভাবে কাজে লাগে, আমি কি করবো? 10%ই বের করবো। বের করার পরে তাহলে 1000 এ কত পাচ্ছে? 2.5%, কিন্তু মনে মনে বের করবো কত পার্সেন্ট? 10%। তাহলে 1000-এর 10% মানে একটা শূন্য বাদ, কত? 100। তাহলে 1000-এর 10% মানে কত? 100। এবার 2.5% মানে 10-এর কত? 4/1 তাহলে 100 4/1 কত? 25। যদি বুঝে যান একবারে উত্তর হবে 1000-এর 2.5% মানে 25। আর যদি আপনার ব্রেন এখানে একবারে না আসতে চায় তাহলে আপনি এরকম করেন যে 1000-এর 10% মানে কত? 100। তাহলে 1000-এর 10% মানে যদি 10% মানে যদি 100 হয়, তাহলে 5% মানে ওর অর্ধেক, কত? 50। 2.5% মানে তার আবার অর্ধেক, কত? 25। এইভাবে আসবেন আপনি যে 10% থেকে কি হবে? 10% থেকে আপনি 5%-এ আসবেন, 5% থেকে 2.5%-এ আসবেন। দেখেন, এটাই কিন্তু এটাই কিন্তু ট্রিক্স, এটা কিন্তু আপনাকে বুঝতেই হবে। আমি আপনাকে বোঝানোর জন্য সময় লাগতেছে, আপনি দেখে মনে হচ্ছে যে এটা আমি যখন করবেন, আপনি যখন প্রথমে এটা প্র্যাকটিস করবেন, আপনার কিন্তু ওরকম 2 মিনিট 3 মিনিট করে লেগে যাবে। তো যখন আপনি এটা সেট করে ফেলবেন, হ্যাঁ, যখন আপনি এটা অভ্যস্ত হয়ে যাবেন এভাবে করতে, হ্যাঁ, তখন কিন্তু কি হবে? তখন আপনি মাথার ভিতরে খাতা কলম ছাড়া এটা 2 সেকেন্ডে উত্তর দিতে পারবেন। এটাই কিন্তু 100% সত্য কথা। আমার কথা বুঝতে পারছেন? যে প্রথমে আপনার কাছে এটা করতে গেলেও 1-2 মিনিটে বা 3 মিনিট সময় ভাবতে ভাবতে লাগবে, কিন্তু আপনি বুঝতে হবে আপনি এজ এ লার্নার যখন শিখতেছেন, যখন আপনার শিক্ষাটা কমপ্লিট হবে তখন আপনার 2 সেকেন্ড 4 সেকেন্ড লাগবে। ঠিক আছে? যাই হোক, তাহলে আপনি একটা দেখেন, একটা জিনিস আমি 10% শুধু শিখলাম, 10% থেকে আমার বুদ্ধি দিয়ে আমার ট্রিক্স দিয়ে আমি 5% বের করলাম, আমি 2.5% বের করতে পারলাম, তাই না? একইভাবে আমি যদি আমার যদি বলে, দেখেন আমার যদি বলে 10,000-এর, হ্যাঁ 1000-এর সরি, যদি বলে, যদি বলে 1000-এর 25% কত? 1000-এর কত? 25% কত? তাহলে এখন কিন্তু আমি আর 10% নিয়ে হিসাব করবো না, করবো? দেখেন 1000-এর আমার যদি এরকম প্রশ্ন করে, দেখেন এরকম যে 25% বা 50% বা 75%, হ্যাঁ, যদি এরকম বলে, তাহলে 1000-এর 25% যদি আমাকে হিসাব করতে বলে, তাহলে 1000-এর 25% কিন্তু আমি ওরকম 10% বের করে এগোবো না, এগোবো, তাহলে কিন্তু বেশি দূর যেতে পারবো না। খেয়াল করেন 1000-এর 10% যদি বলে আমাকে 10% হিসেব করে বেরোবো, 10, 5, 2.5, 7.5, 20, হ্যাঁ, যদি আমাকে 10%, আমাকে যদি 20% বের করতে বলতো, তাহলে আমি 10% বের করে ওরা 2 দিয়ে গুণ করতাম। খেয়াল করেন, যদি যদি আমাকে 1000-এর কত পার্সেন্ট? 20% বের করতে বলতো, তাহলে আমি 10% বের করে ওকে কি করতাম? 20 দিয়ে গুণ করতাম, মানে দ্বিগুণ করতাম, তাহলে উত্তর হবে 200। কিন্তু আমাকে যদি 25% বের করতে বলে, 50% বের করতে বলে, 75% বের করতে বলে, তাহলে আমি কি করব? আমি 1000-এর 25% মানে কত? 4/1 যে কোনো জিনিসের, যে কোনো জিনিসের 100% মানে সম্পূর্ণ অংশ, 50% মানে অর্ধেক, এটা তো বোঝেন নিশ্চয়ই। 25% মানে 4/1, 75% মানে 3/4। তাহলে আমাকে 1000-এর যদি 25% করতে হয়, তাহলে 4/1 কত হবে? 250 বা 250। 1000-এর যদি 50% করতে বলে তাহলে কত হবে? অর্ধেক, কত হবে? 500। 1000-এর যদি 75% করতে হয় তাহলে কত হবে? 750।
তাহলে আমাদের এই অঙ্ক করতে গেলে অনেকগুলো পার্সেন্ট লাগবে। যে 1,000 টাকা, ধরুন 10,000 টাকার 10% হারে 1 বছরের সুদ সুদ কত, আমরা যদি পার্সেন্ট গুলো কি করবো, আমরা তো এমনি ভাবে শিখবোই, তার সাথে মুখে মুখে বা ব্রেনের ভিতরে ক্যালকুলেশন করার চেষ্টা করবো। প্রথমে আমাদের কষ্ট হবে, প্রথমে আমাদের সমস্যা হবে, কিন্তু পরবর্তীতে আমরা যদি একবার শিখে যাই ইনশাল্লাহ অনেক দ্রুত আমরা এই অঙ্কগুলো করতে পারবো। তো আজকে আমাদের যে আলোচনা ছিল সুদ কষা, সরল সুদ আলোচনা করব। কিন্তু সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের বেসিক পার্থক্য কি, কিভাবে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদটা ফরম্যাট করা হয়েছে, মানে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদটা কিভাবে তৈরি করা হয় সে সম্পর্কে আলোচনা করলাম। এবং একই সাথে পার্সেন্টের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ট্রিক, যে কিভাবে আমি পার্সেন্ট গুলো এদিক থেকে না যে পার্সেন্ট গুলো মানে উল্টা মানে শর্টকাট পথে যে আমি কত দ্রুত পার্সেন্ট গুলো বের করতে পারবো এই সম্পর্কে আমরা আলোচনা করবো। তো আজকের আমাদের ক্লাসটা ছিলই শুধুমাত্র সুদ কষার ফান্ডামেন্টাল আলোচনা নিয়ে। আশা করি আপনাদের সবাই ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে আজকে আলোচনাতে দেখার জন্য। আগামী ক্লাসে আমাদের সুদ কষার সরল সুদের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আবার ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।